প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি সায়েন্স ল্যাবের পক্ষ থেকে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে তোমরা দেখতে পাচ্ছ শিরোনামটি আমি লিখে রেখেছি। যদিও খুব ছোট্ট একটি শব্দ, জীববিজ্ঞানের খুব ছোট্ট একটা টপিকস, কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনাটি। তো এসো আমরা প্রথমে জেনে নিই কোষ কাকে বলে। কোষ হলো জীবদেহের গঠন এবং কাজের একককে কোষ বলে, যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, বৈষম্যভেদ্য পর্দা দ্বারা পরিবেষ্টিত অবস্থায় নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম দিয়ে গঠিত এবং যা পূর্বত্তন কোষ হতে সৃষ্ট। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? আমরা বলছি যে জীবদেহের গঠন এবং কাজের একক, অর্থাৎ আমাদের জীবকুল গঠিত হয়েছে এই অসংখ্য কোষের সমন্বয়ে। অর্থাৎ আমরা বিষয়টাকে এইভাবে উদাহরণ হিসাবে বলতে পারি যে আমরা একটা বিল্ডিংয়ের কথা যদি চিন্তা করি, তাহলে একটা বিল্ডিং শুরুটা কোথা থেকে? আমরা যখন একটা একটা করে ইট সাজিয়েছি তখন তৈরি হয়েছে একটি দেওয়াল। চারটি দেওয়াল যখন এক জায়গায় একত্রিত হয়েছে তখন তৈরি হয়েছে একটি ঘর। অনেকগুলো ঘর মিলে তৈরি হয়েছে একটি বিল্ডিং বা একটি দালান। তো একটি দালান তৈরির পূর্ব শর্ত কি বা শুরুটা কোথা থেকে ছিল? একটি ইট থেকে শুরু হয়েছে, গোটা বিল্ডিংটাই শেষ হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে জীবের দেহ গঠিত হয়েছে তেমন কোষের সমন্বয়ে। অসংখ্য কোষ যখন একটা 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 করে একত্রিত হয়েছে তখন তৈরি হয়েছে কি? তখন তৈরি হয়েছে টিস্যু। অনেক টিস্যু যখন একত্রিত হয়েছে তখন তৈরি হয়েছে অঙ্গ। যখন অনেক অঙ্গ এক জায়গায় একত্রিত হয়েছে তখন তৈরি হয়েছে তন্ত্র। এভাবে অসংখ্য কোষের সমন্বয়ে এই জীবদেহ তৈরি হয়েছে। তাহলে কোষকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তো কোষকে নিউক্লিয়াসের গঠন অনুসারে ভাগ করা হয়েছে প্রধানত দুই ভাগে। কি কি সেটা? তো নিউক্লিয়াসের গঠন অনুসারে যে দুই ভাগে ভাগ করা হয়েছে সেটির একটি হলো প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল, অপরটি হলো ইউক্যারিওটিক সেল বা সুকেন্দ্রিক কোষ বা প্রাককেন্দ্রিক, সুকেন্দ্রিক বা আদিকোষী, প্রকৃতকোষীও বলা হয়ে থাকে। তাহলে বিষয়টা দাঁড়ালো যে নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষকে ভাগ করা হয়েছে দুই ভাগে, একটা হলো আদিকোষ, একটা প্রকৃত কোষ। আমরা বলছি ইংরেজিতে প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল। তাহলে এক নাম্বারটা হলো আদিকোষ আর দ্বিতীয়টি হলো প্রকৃত কোষ। তাহলে আসো আদিকোষ কাকে বলে আমরা একটু জেনে নিই। আদিকোষ হলো যে কোষের নিউক্লিয়াসটি সুস্পষ্ট এবং সুগঠিত নয়, সেই কোষটিকে বলি আমরা আদিকোষ। আবারও বলছি যে কোষের নিউক্লিয়াসটি সুস্পষ্ট এবং সুগঠিত নয়। আচ্ছা, সুস্পষ্ট এবং সুগঠিত নিউক্লিয়াস বলতে তোমরা কি বুঝো? হ্যাঁ, সুস্পষ্ট এবং সুগঠিত নিউক্লিয়াস বলতে আমরা বুঝি যে নিউক্লিয়াসের মৌলিক যে অংশগুলো, সেই অংশগুলোর মধ্যে কোনো একটা বা কোনো একাধিক কোনো অংশের অনুপস্থিতি। অর্থাৎ একটি নিউক্লিয়াসকে যদি আমরা দেখি তাহলে নিউক্লিয়াসের মৌলিক অংশ দেখতে পাই। একটা নিউক্লিয়াসের মৌলিক অংশ হলো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম এবং ক্রোমোজোম। তাহলে এই সকল অংশ যদি কোনো কোষে এই নিউক্লিয়াসের কোনো একটা অংশ অনুপস্থিত থাকে, মনে করো নিউক্লিয়ার মেমব্রেন নেই, নিউক্লিওপ্লাজম নেই, অথবা নিউক্লিয়ার রেটিকুলাম নেই, হ্যাঁ, তো যদি এমন হয় তাহলে সেই কোষটিকে আমরা বলবো প্রাককেন্দ্রিক কোষ বা আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল। আর প্রকৃত কোষ হলো যে কোষের নিউক্লিয়াসটি সুস্পষ্ট এবং সুগঠিত, অর্থাৎ একটি নিউক্লিয়াসের যে মৌলিক অংশগুলো বিদ্যমান সকল অংশ যদি কোনো কোষে থাকে তাহলে সেই কোষটিকে আমরা বলবো প্রোক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ। এরপরে বিভাজন ক্ষমতা অনুসারে কোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে।
কি বললাম আমরা বললাম যে বিভাজন ক্ষমতা অনুসারে কোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আসো জেনে নিই আমরা সেগুলো কি কি। একটি হলো দেহকোষ, অপরটি হলো জনন কোষ। তাহলে কি বললাম যে একটি হলো দেহকোষ এবং অন্যটি হলো জনন কোষ। তাহলে দেহকোষ কোনটা? জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে যে কোষটি, অর্থাৎ জীবের দৈহিক বৃদ্ধি, জীবের বিকাশ, জীবের শারীরিক পরিপূর্ণতা, এগুলোর ক্ষেত্রে যেটি আমরা দেখতে পাই যে জীবের দেহ গঠনে অংশগ্রহণকারী যে কোষগুলোর অবদান রয়েছে বা সংশ্লিষ্টতা রয়েছে, সেই কোষগুলোকে আমরা বলি দেহকোষ। আর জনন কোষ হলো জীবের জননাঙ্গ সৃষ্টিতে অংশগ্রহণ করে যে কোষ, সেই কোষকে আমরা বলি জনন কোষ। তাহলে আমরা জানতে পারলাম যে নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি বলতো? একটি হলো প্রাককেন্দ্রিক কোষ এবং অপরটি হলো সুকেন্দ্রিক কোষ বা আদি কোষ, প্রকৃত কোষ। আর বললাম বিভাজন ক্ষমতা অনুসারে কোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো দেহকোষ এবং অপরটি হলো জনন কোষ। তাহলে আমরা মোটামুটি কোষের এই বিভাজনটা দেখলাম। আচ্ছা, এবার আমরা কোষের কিছু ভাইটাল অর্গান নিয়ে আলোচনা করব। আমাদের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে কিছু অর্গান আছে যেগুলো উদ্ভিদ কোষে থাকে, আবার কিছু অর্গান আছে যেগুলা উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না, আবার কিছু অর্গান আছে যেগুলো প্রাণী কোষে থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না। এছাড়াও কিছু কমন অর্গান আছে যেগুলো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুই জায়গাতে আমরা দেখতে পাই। তাহলে তুলনামূলক আমরা এই পার্থক্য নিরূপণ করে কিছু ভাইটাল অর্গান তোমাদের ক্লাস বুকে দেওয়া আছে, যেগুলা তোমরা শুধু এই তোমাদের 9-10 সিলেবাসে নয়, তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে যখন সেই অবধি তোমরা তোমাদের পাঠ্যপুস্তকগুলোতে পাবে এবং পরবর্তীতে তোমাদের বিভিন্ন কাজে এই তথ্যগুলো তোমাদের দরকার হবে। তোমরা তাহলে এই অর্গানগুলোকে একটু কম্পেয়ার করে দেখবে কোনগুলা উদ্ভিদ কোষে আছে এবং প্রাণী কোষে আছে, উভয়ে আছে। তাহলে আলোচনার সুবিধার্থে আমরা যখন একটা বিষয় নিয়ে আলোচনা করব বা একটা অর্গান নিয়ে আলোচনা করব, তখন আমাদের একই সাথে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয়টির জন্য হয়ে যাবে। যেমন আমাদের কমন অর্গান আছে একটা, সেটি হলো নিউক্লিয়াস। আর কি আছে? গুরুত্বপূর্ণ আরেকটা অর্গানের মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এমন একটা অর্গানের নাম বলো তো যেটি উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে নাই। নাম বলো তো যেটি উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে নাই। প্লাস্টিড। প্লাস্টিড তো আমরা জানি 3 রকমের, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। তো তোমাদের পাঠ্য বইয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে ক্লোরোপ্লাস্টটা বেশ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো যাই হোক, আমরা এই কমন অর্গানগুলো নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এগুলো নিয়ে আমরা যদি একটু জানার চেষ্টা করি, তাহলে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। আগামী আলোচনায় আমরা তোমাদের নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়ার সচিত্র সংগঠন আলোচনা করব, অর্থাৎ চিত্রকে এর গঠন প্রণালীগুলো আমরা ব্যাখ্যা করব এবং আমাদের কিছুটা হলেও কাজে লাগবে। এবং সামনের দিনের জন্য তোমাদের অংশগ্রহণ কামনা করছি। সামনের ক্লাসে আমরা উদ্ভিদ এবং প্রাণীর সেই অর্গানগুলো নিয়ে আলোচনা করব। তাহলে সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ।